নমস্কার। ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার আজকের আড্ডায় আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা নিয়মিত দূরপাল্লার পর্বগুলি অনুসরণ করেন তারা জানেন যে দূরপাল্লায় আমি আমার বেড়ানোর অভিজ্ঞতা, কাজের সূত্রে নানান জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা ছবিসহ ভাগ করে নিই। সবসময় ছবি জোটে না কপালে, কারণ ছবি তুলতে শুরু করেছি এই তো 1 দশক হলো হয়তো, কি তার একটু বেশি। তার আগের যা যা স্মৃতি, বিশেষত ছোটবেলার যে সমস্ত অসামান্য উজ্জ্বল স্মৃতি, তার তো কোনো ছবি নেই, কেবল শব্দই ভরসা। আজ ঠিক ছোটবেলার না হলেও যৌবনের একটা স্মৃতি বলবো, যার আবারও কোনো ছবি নেই, কিন্তু এত মজার স্মৃতি যে ভাগ না করে পারছি না। এক এক সময় আমাদের পারিবারিক আড্ডায় বা সাহিত্যের আড্ডায় এই সমস্ত ঘটনার কথা উঠে এলে আজও প্রাঞ্জল হাসিতে চারপাশটা ভরে ওঠে। এ কথা কখনো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি, তাই আজকে দূরপাল্লার আড্ডায় আমি বলবো সুনীল গঙ্গোপাধ্যায় এবং স্বাতী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমাদের এক অমূল্য স্মৃতির কথা। বছর 25 আগের বিষয়। একটি কর্মশালায় যোগ দিতে সুনীলদার সঙ্গে আমরা অনেক তরুণী যারা কবিতা লেখার চেষ্টা করি, তারা অসমের একটি কোথাও গেছি। শহরের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, বা সেটা জরুরিও নয়। স্বাতীদিও সঙ্গে গেছেন এবং পরিকল্পনা হয়েছে যে কর্মশালা শেষ হলে 2 দিনের কর্মশালা, কবিতা পড়া হবে, মত আদান প্রদান হবে, অহমিয়া থেকে বাংলায় অনুবাদ হবে, বাংলা থেকে অহমিয়ায় অনুবাদ হবে। এই সমস্ত কিছু শেষ হলে সুনীলদার স্বাতীদি আমাদের জোনাকুড়ির যে দল, যে ঝাঁক, তাদের নিয়ে কাজিরাঙায় 2 রাত কাটাবেন। এই প্রস্তাব কে আর প্রত্যাখ্যান করে? এর চাইতে ভালো আর কী বা হতে পারে? তো তখন ওই যে বললাম বছর 25 আগেকার ঘটনা আজ থেকে, তখন হাতে হাতে এরকম চমৎকার সমস্ত মোবাইল ফোন উঠে আসেনি যে প্রতি মুহূর্তের ছবি আমরা তুলে রাখবো। তার থেকে বড় কথা যেটা, এই যে প্রতি মুহূর্তের ছবি তুলে রাখার একটা অভ্যাস আজ তৈরি হয়েছে, হাতের মুঠোয় ক্যামেরাটি আছে বলেই। তখন তো সেটাও ছিল না। তখন প্রতিটি মুহূর্ত বেঁচে নেওয়ার, উপভোগ করার অভ্যাসটাই অনেক বেশি দামি আর জরুরি ছিল। তো আমরা কর্মশালা 2 দিন খুব ভালো হয়েছে, ভালোভাবে কাটিয়েছি। তারপর সুনীলদার স্বাতীদি আগে থেকেই বেশ ঢালাও একটা বন বাংলো একদম ব্যবস্থা করে রেখেছিলেন। সেটা কাজিরাঙার জঙ্গলের ঠিক মাঝামাঝি, অভয়ারণ্যের মাঝামাঝি। সেখানে দেদার ঘর, এবং আমি যা বুঝলাম গিয়ে যে আমরা ছাড়া আর কোনো পর্যটক সে সময় নেই। সুনীলদা সম্ভবত বন দফতরকে বলে বা তার যিনি তত্ত্বাবধানে আছেন তার সঙ্গে যোগাযোগ করে পুরো আবাসটি আমাদের জন্য ব্যবস্থা করেছেন। একটি ঘর, সেখানে 2 জন করে থাকতে পারেন। তো আমরা ছেলেরা মেয়েরা সব ভাগ হয়ে ঘরে ঘরে চলে গেলাম, এবং সুনীলদার সাথে দিয়ে একটি ঘরে মধ্যমণি হয়ে রইলেন। তো ঠিক হলো 2 দিনের ক্লান্তি ঘোচাতে এইবারে আরাম আড্ডা হবে। সন্ধ্যে 8টা থেকে বাইরে আড্ডা বসবে বাগানে, চারপাশে জঙ্গল, একটু উঁচু উঁচু টিলা, আমার মনে আছে, জ্যোৎস্না রাত, এবং বেশ ঠান্ডা। সেটা ছিল জানুয়ারি মাস, সম্ভবত বেশ ভালো রকমের ঠান্ডা। তো সুনীল গঙ্গোপাধ্যায়, স্বাতী গঙ্গোপাধ্যায় চাইছেন, যিনি তত্ত্বাবধানে আছেন তারও এটা সৌভাগ্য বই কি, তিনি বাইরে একেবারে বনফায়ারের ব্যবস্থা করলেন। কাঠ কয়লা জড়ো করে আগুন জ্বাললেন, এবং আগুন জ্বালা হলে আমাদের সবাইকে ডাকা হলো। এইখানে বলি, যেটি এই গল্পের একটি মূল মজার জায়গা, সেটা হচ্ছে ততক্ষণে কিন্তু এটাও স্থির হয়েছে যে পরদিন ভোরবেলা হাতির পিঠে চেপে গন্ডার দেখতে যাওয়া হবে। কারণ কাজিরাঙায় এসেছি, গন্ডার দেখবো না এ তো হয় না। সুনীলদা বলেছেন এটা সকলকে যেতেই হবে, এবং আমি সাথী থাকবো, তোমরা সবাই যাবে। তো ওই ঘর যেমন 2 জন করে, তেমনি হাতির পিঠেও 2 জন করে জায়গা ভাগ করা হয়ে গেছে ইতিমধ্যে, এবং হাতিকেও বলা হয়ে গেছে, মানে হাতির দায়িত্বে যিনি আছেন তাকে বলা হয়ে গেছে যে আমরা ভোর 4:30 পৌনে 5টা নাগাদ এই নিবাস থেকে বেরোবো, জঙ্গলে যাব, গন্ডার দেখে চলে আসবো। আমি একটু
কাকুতি মিনতি করেছিলাম, সুনীলদা অত ভোরে না বেরোলেই নয়। তো তখন যিনি এই পুরো জিনিসটা দেখছিলেন তিনি বললেন যে দেখুন, সকাল 10টায় গেলে আপনি গন্ডারের দেখা পাবেন না, ভোর ভোরই বেরোতে হয়, সেটাই এখানকার নিয়ম। তো যাই হোক, তখন তো সবাই রাজি, আমরাও রাজি, আমরা উত্তেজিত। 8টা থেকে বসা হলো সেই নিবাসের বাগানে। কনকনে ঠান্ডা, কিন্তু আগুনের সামনে তার আঁচ পোহাতে পোহাতে, আড্ডা দিতে দিতে, হই হই করতে করতে ঠান্ডা একটু কমে এলো। এইখানে বলি, কাছাকাছি সুনীলদার কোনো একজন অন্ধ অনুরাগী পাঠক ছিলেন, তার ছিল মাছের কারবার। তিনি সুনীলদা এবং সাথীদির বহু বারণ সত্ত্বেও কয়েক কেজি চিতল মাছ নিয়ে এলেন, এবং চিতল মাছের এই রকম আকৃতির সমস্ত এক একটা টুকরো। তার স্বাদ গন্ধ কী হবে বোঝাই যাচ্ছে। সুনীলদা সাথীদি তখনও চেষ্টা করলেন যে মূল্যের বিনিময়ে সেটি কিনে নিতে, কিন্তু তিনি বললেন না, সুনীল গঙ্গোপাধ্যায় এবং সাথী গঙ্গোপাধ্যায়কে তাদের তরুণ বন্ধুদের সঙ্গে মাছ খাওয়াতে পারছি, এটাই আমার সার্থকতা। ফলে সেই মাছ আমাদের উপহার নিতে হলো। সেই মাছেরই ঝোল হবে, চিতলের ঝাল হবে, রাতে খাওয়া হবে। তার আগে যে পানভোজন যথারীতি, সেখানে সবাই আমরা পান রসিক, এবং সেই চিতল মাছের বড় বড় টুকরো ভাজা চলছে। অত চিতল মাছ এক রাতে নইলে শেষ হবে কী করে? এক থালা করে চিতল মাছ আসছে ভাজা, এক পাত্র করে পানীয় ঢালা হচ্ছে, এক একটি করে নতুন গল্প হচ্ছে বা গান হচ্ছে, এবং রাত যত বাড়ছে আমাদের আড্ডার গানের প্রাবল্য তীব্র। এবং সুনীলদা একটা সময় পর গাইতে শুরু করলেন। সুনীলদা গান গাইতে খুব ভালোবাসতেন, যেমন গান শুনতে পছন্দ করতেন। সুনীলদা উদাত্ত কণ্ঠে বাতাসে হাত নেড়ে নিজের মতো করে নিজের খেয়াল খুশিতে গাইতে শুরু করলেন, এবং আমরাও গলা মেলালাম। রাত যখন প্রায় 1টা, আমাদের খাওয়া দাওয়া তখনও হয়নি। সাথীদি 2-3 রাউন্ড বকুনি চালিয়েছেন যে তোমাদের মনে আছে তো কাল ভোরবেলা 4:45টায় বেরোনো হাতির পিঠে চেপে। তখন আমরা খুব একটা হাতিকে গ্রাহ্য করছি না, গন্ডারকে তো গায়েই করছি না। আমরা সাথীদিকে হ্যাঁ হুঁ বলে মোটামুটি রাজি করিয়ে সাথীদিকে খাইয়ে দাইয়ে শুতে পাঠালাম। আমরা জানি সুনীলদা মোটামুটি আমাদের সঙ্গে আছেন, এই রাতের আড্ডায় তিনি আমাদের যতদূর পর্যন্ত পারেন সঙ্গ দেবেন। যতদূর মনে আছে, আমরা শেষমেশ কজন সেই চিতলের ঝাল খেয়ে উঠতে পেরেছিলাম আমার মনে নেই, কিন্তু আমাদের প্রত্যেকের শুতে যেতে পানভোজন এবং গানভোজনও বটে শেষ করে শুতে যেতে প্রায় 3টে, সোয়া 3টে হলো। যাওয়ার আগে আমি যেটা বুঝতে পারলাম যে আমার অন্তত পরদিন আবার কি 3টে, সোয়া 3টে মানে তার 1.5 ঘন্টা পরে উঠে হাতির পিঠে চাপা আমার পক্ষে সম্ভব হবে না। হাতি ঘরে এসে টোকা দিলেও আমি উঠতে পারবো না। আমি আমার সঙ্গী যিনি ছিলেন তাকে জানিয়ে দিলাম, তিনিও বললেন যে আমিও যেতে পারবো না। এখানে বলি যে সেখানে এমন অনেকে ছিলেন, সুনীলদা যেমন আজ নেই, তাদের না থাকাটাও বড্ড পীড়া যায়। ছিলেন কবি পিনাকি ঠাকুর, চিরঞ্জীব বসু, রূপক চক্রবর্তী, সন্দীপ চট্টোপাধ্যায়, এরা কেউ আজ জীবিত নেই, নইলে এই মজার গল্পের সাক্ষ্য তাঁরা দিতে পারতেন। অবশ্যই অনেকে আছেন যারা আমার সঙ্গে সেখানে ছিলেন, তারা আজও নিশ্চয়ই সেই ঘটনা মনে রেখেছেন। পরদিন আমার ঘুম অন্তত ভেঙেছে সকাল 9:30টায়। আমার ঘুমোতে ঘুমোতেই ভোর 4টে হয়েছে, 9টা 9:30টায় ঘুম ভেঙেছে। এবং আমি যে খুব একটা অপরাধ বোধ হয়েও ভুগছি হাতির পিঠে চাপিনি বলে তা নয়। বারান্দায় গিয়ে দেখলাম একটা মস্ত লম্বা টানা বারান্দা, সুনীলদা খবরের কাগজ মুখে গম্ভীর হয়ে চা নিয়ে বসে আছে। দেখে ভাবলাম রাগ করেছেন বুঝি আমরা সময় উঠতে পারিনি বলে। তারপর মনে হলো সুনীলদাই কি আর পেরেছেন, উনিও তো 3:30 নাগাদ শুতে গেছেন। এখানে বলি সুনীলদার রাগ খুব একটা আমি দেখিনি কারো প্রতি। কিছু অপছন্দ হলে মুখের ওপর বলতেন, কিন্তু সেটা নম্রভাবেই বলতেন। তা সুনীলদাকে জিজ্ঞেস করলাম, সুনীলদা আর তো গন্ডার দেখতে যাওয়া হলো না বোধহয়। উনি বললেন, তা কেন, আমি তো দিব্যি 4:45টার সময় হাতির পিঠে চেপে গন্ডার দেখে এলাম, তোমরা ঘুম থেকে ওঠোনি, তোমরা যেতে পারোনি। আমি তখন এত বিস্মিত হলাম ওর এই ক্ষমতায়, বলেই ফেললাম যে আমার মনে হয় সুনীলদা তাহলে গন্ডারেরই উচিত ছিল আপনাকে দেখতে আসা। উনি একচোট হাসলেন। আমরা সবাই প্রাতরাশ ছাড়লাম। সেদিন আর কোনো পরিকল্পনা নেই পরদিন কলকাতায় ফিরে আসা। হঠাৎ সাথীদি এসে খুব গম্ভীর মুখে আমাদের সকলকে বললেন, শোনো,
খাওয়া শেষ হলে, সকালের জল খাবার শেষ হলে তোমরা আমার ঘরে আসবে, আমাদের ঘরে আসবে, তোমাদের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। কথাটা এমন গম্ভীর স্বরে বললেন, এবং এখানে বলে রাখি, আমরা কিন্তু প্রত্যেকেই স্বাতীদিকে সুনীলদার চেয়ে একটু বেশি ভয় পেতাম। সুনীলদা অনেক সময় নিয়ম কানুন শিথিল করতেন, আমাদের সঙ্গে একদম তরুণের মতো, কম বয়সীদের মতো মিশে যেতেন। স্বাতীদির মধ্যে একজন কড়া শিক্ষয়িত্রীও ছিল, না হলে অবশ্য সবসময় আমরা বাঁধও মানতাম না। সেই স্বাতীদি সকাল সকাল জরুরি তলব করেছেন মানে গুরুতর ব্যাপার। আমরা তো ভয় পেয়ে গেলাম। প্রাতরাশের পরে ওকে ঠেলে সে তার হাত ধরে পৌঁছলাম স্বাতীদি সুনীলদার ঘরে। সুনীলদা কিন্তু তখনও বারান্দায় খবরের কাগজ পড়ছেন। আমরা গিয়ে স্কুলের ছেলে মেয়েদের মতোই দাঁড়ালাম মুখ নিচু করে, এবং স্বাতীদির সামনে বিছানায় গম্ভীর হয়ে বসে বললেন যে, তোমরা তো 3টে সাড়ে 3টে শুতে চলে গেছো, সুনীল ঘরে চলে এসেছিল, তোমরা কি জানো ভোর অবধি যতক্ষণ না হাতি এসেছে সুনীল ততক্ষণ কি করেছে, সুনীলের কি হয়েছিল? এইবারে আমরা খুব ভয় পেয়ে গেলাম এবং অপরাধ বোধেও পড়লাম যে বয়স তো হয়েছে সুনীলদার, যে ধকল আমাদের পুষিয়েছে সেই ধকল ওর হয়তো পোষায়নি, হয়তো অত রাত অবধি পানভোজন করা এবং ঠান্ডায় বাইরে বসে থাকায় ওর শরীর খারাপ হয়েছে, যা উনি নিজে জাহির করেননি, কিন্তু স্বাতীদি আমাদের সেই কারণেই বকছেন। আমরা সবাই মাথা নাড়লাম, বললাম না স্বাতীদি, আমরা তো জানি না কি হয়েছে। স্বাতীদি তখন 3 গুণ উত্তেজিত হয়ে বললেন, তোমরা তো যার যার শুতে চলে গেলে 3টে সাড়ে 3টে, সুনীল ঘরে এলো, তারপর যতক্ষণ না হাতি এসেছে ততক্ষণ সুনীল একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে গেছে। তোমরা কি বলো, তোমরাই বলো, রাত জেগে সুনীলের রবীন্দ্রসঙ্গীত শোনা কি কারো পক্ষে সম্ভব? তোমরা কেউ শুনেছো কোনো দিন? এরপর যদি কোনো দিন দেখি এরকম করতে তোমাদের, তাহলে এই ভোর রাতে তোমরা না ঘুমিয়ে সুনীলের রবীন্দ্রসঙ্গীত শুনবে। আমাকে কাল রাত্রির 3:30 থেকে ভোর 5টা অবধি সুনীলের গান শুনতে হয়েছে। এ কি সম্ভব? আমরা তখন হো হো করে হাসিতে ফেটে পড়লাম। স্বাতীদির সেই ছদ্ম রাগ ভাঙিয়ে বললাম, স্বাতীদি, আমাদের ঘাট হয়েছে, তবে হ্যাঁ, এরপর যদি কোনোদিন সুযোগ হয় আপনি আমাদের ডেকে নেবেন, আমরা সদল বলে ভোর অবধি সুনীলদার একক রবীন্দ্রনাথের গান শুনব। এই ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, স্বাতী গঙ্গোপাধ্যায়, আর এই ছিল তাদের সঙ্গে আমাদের সখ্য, আমাদের সম্পর্ক। দূরপাল্লায় আজকে এই স্মৃতির টুকরোটুকু ভাগ করে নিতে আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে।